সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো BDJobs.com এর কিছু বিষয় নিয়ে। দেখেন, আমরা যারা বেসরকারি চাকরি করি এবং বেসরকারি চাকরি খুঁজতেছি তাদের জন্য এই যে চাকরির তথ্য পাওয়া এবং অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা হলো BDJobs.com। এখন আপনি যদি BDJobs.com এর ওদের যে কমিউনিটি আছে ওখানে যান অথবা বিভিন্ন পোস্টে যান, তাহলে দেখবেন যে অনেকেই কমেন্ট করতেছে, অভিযোগ করতেছে যে তারা ঘুরে ঘুরে অ্যাপ্লাই করতেছে BDJobs এর মাধ্যমে, কিন্তু কোনো চাকরির জন্য ডাক পাচ্ছে না অথবা তাদের সিভি ভিউ হচ্ছে না। অনেকে তো অভিযোগ করতেছে BDJobs এর মাধ্যমে আসলে কোনো চাকরি হয় না, এটা ভুয়া একটা প্ল্যাটফর্ম, এরকম অনেক অভিযোগ করতেছে। কিন্তু আসলে কি বিষয়টা সেরকম কিনা যে BDJobs ভুয়া বা অ্যাপ্লাই করলে BDJobs এর মাধ্যমে কোনো চাকরি পাওয়া যায় না, এই বিষয়টা আমরা একটু আজকে বোঝার চেষ্টা করব। আমি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই চাকরির যে প্রক্রিয়াটা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি প্রায় দীর্ঘ 9-10 বছর ধরে এই প্রাইভেট সেক্টরে কাজ করতেছি এবং অনেক চাকরির পরীক্ষার সাথে এবং এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার কারণে এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা আসলে দেখি যে এই চাকরির প্রক্রিয়াটা আসলে কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়। আমি আপনাদের সামনে একটা ডায়াগ্রাম দেখতে পারতেছেন। এটা যদিও একটু জটিল, কিন্তু আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। দেখুন, প্রথমে যে বিষয়টা সেটা হলো যে কোনো পজিশন আসলে প্রথমে একটা পজিশন তৈরি হতে হয় অথবা পজিশন খালি হলে কেউ যদি চাকরি ছেড়ে চলে যায় তখন পজিশনটা খালি হয়, তখন সেখানে নতুন একজন লোক নিয়োগ প্রয়োজন পড়ে। তখন সেক্ষেত্রে যার আসলে লোক দরকার বা সুপারভাইজার বা ম্যানেজার লেভেলে, সে তখন একটা রিকুইজিশন ফর্ম এবং জেডি তৈরি করে এই পজিশনের জন্য। এখন এটা রিকুইজিশন ফর্মটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন নামে ডাকতে পারে। তবে এই রিকুইজিশন ফর্মটায় কিন্তু অনেক তথ্য থাকে যে আমি যে লোকটাকে নিয়োগ করতে চাচ্ছি সে আসলে তার ব্যাকগ্রাউন্ড কি হবে, তার কি ধরনের অভিজ্ঞতা থাকতে হবে, কি ধরনের কোয়ালিফিকেশন থাকতে হবে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি হতে হবে, এই সব কিছু কিন্তু রিকুইজিশন ফর্মে উল্লেখ থাকে। এছাড়া আরও অনেক কিছু থাকে যে আমি যে পরীক্ষাটা নিব সেই পরীক্ষায় কোন বিষয়টাকে গুরুত্ব দিব, রিটেন পরীক্ষা বেশি থাকবে নাকি ভাইভাই মার্ক বেশি থাকবে, বেশি গুরুত্বপূর্ণ হবে, এইসব বিষয়ে কিন্তু রিকুইজিশন ফর্মে থাকে। এখন এই রিকুইজিশন ফর্ম এবং জেডিটা কিন্তু এইচআরকে তখন পাঠানো হয়। আপনারা জানেন যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো প্রায় সব প্রতিষ্ঠানেই নিজস্ব এইচআর থাকে, আলাদা ডিপার্টমেন্ট থাকে এইচআর, এবং যদিও অনেক অর্গানাইজেশন তারা থার্ড পার্টির মাধ্যমে বা থার্ড পার্টি এইচআর অর্গানাইজেশনের মাধ্যমে এই রিক্রুটমেন্টগুলো করে, কিন্তু বেশিরভাগেরই কিন্তু নিজস্ব এইচআর থাকে। তো তারা রিকুইজিশন এবং জেডি পাওয়ার পরে তারা এই এইচআর তখন BDJobs এই সার্কুলারটা পাবলিশ করে। তখন আমরা এই সার্কুলারটা দেখতে পাই এবং এই পাবলিশ করার পরে একটা ডেডলাইন থাকে, এই ডেডলাইনের মাধ্যমে আমরা BDJobs এ অ্যাপ্লাই করে থাকি। এখন অ্যাপ্লাই করার পরে যখন ডেডলাইন শেষ হয় তখন আর কি এইচআর এর কাজটা, মেইন কাজটা শুরু হয়। এইচআর তখন কি করে, সিভিগুলো তখন লং লিস্ট করে। ধরেন লং লিস্ট কিন্তু অনেকভাবে করে, অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে এরা লং লিস্ট করে। ওই যে প্রথমে একটু আগে বলছিলাম যে রিকুইজিশন ফর্মে কী কী ক্রাইটেরিয়া ছিল, ওই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে তখন BDJobs এ ওরা কিছু সিভি এইচআরকে সাজেস্ট করে, সেখান থেকে মূলত এই লং লিস্টটা করে থাকে। এছাড়া যে স্পেশাল কিছু ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট থাকে যে নিয়োগকর্তা তার, যেমন এটা অনেক সময় এডুকেশন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে ইয়ার্স অফ মানে কত বছরের অভিজ্ঞতা সেটার ক্ষেত্রে হতে পারে। যেমন অনেকে নিয়োগকর্তা বলতে পারে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট ছাড়া অন্য কাউকে ইন্টারভিউর জন্য ডাকবো না। অথবা অনেকে হতে পারে যে আমি শুধু ওই সাবজেক্টে যারা পড়াশোনা করছে তাদেরকে আমি শুধু ডাকবো। যেমন হতে পারে যে ধরেন আমি ধরেন ক্রাইটেরিয়া দিয়ে রাখছে যে MBBS ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সে হয়তো পরীক্ষায় শুধু ডাকবে তাদেরকে যাদের হয়তো দেখা যাচ্ছে যে চোখের বিষয়ে কোনো স্পেশালাইজড ডিগ্রি আছে, অথবা আহ, করা যে এটা MPS করা, মানে মাস্টার্স MPS পাবলিক হেলথের উপর MPS করা, এরকম ক্রাইটেরিয়া, স্পেশাল ক্রাইটেরিয়া থাকে। তখন এই ক্রাইটেরিয়া অনুযায়ীও লং লিস্ট করা হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু রিকমেন্ডেশন থাকে, অর্থাৎ রেফারেন্সে থাকে যে ওই নিয়োগকর্তা অথবা এইচআর এর অথবা ওই অর্গানাইজেশনের কারো রেফারেন্সে বা রিকমেন্ডেশন যদি থাকে সেক্ষেত্রেও লং লিস্টে চলে আসে।
এখন এই দেখেন বেসরকারি চাকরিতে কিন্তু পজিশন খুব বেশি থাকে না, 1টা 2টা 3টা 5টা 10টা এরকম, এর বেশি পজিশন থাকে না। তো এই 1টা 2টা 5টা পজিশনের জন্য সাধারণত এইচআর, যদি 5টা পজিশন আমি ধরি, 5টা পজিশনের জন্য এইচআর সর্বোচ্চ 50 জনকে লং লিস্টে রাখবে। এর বেশি আসলে রাখে না। 10 জনের ক্ষেত্রেও 50 থেকে 60 জনের এই লং লিস্টই রাখে। দেন 50 জনকে সে রাখলো বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী। এই 50টা সিভি তখন সে আসলে সেন্ড করবে যে নিয়োগকর্তা তার কাছে, যে মেইন আরকি এই পজিশনটা যার দরকার, যে লোক নিয়োগ দিবে তার কাছে সেন্ড করবে শর্ট লিস্ট করার জন্য। এই 50টা থেকে তখন আরকি ওই নিয়োগকর্তা যাচাই বাছাই করে হয়তো সাধারণত 1:3 অথবা 1:5 রাখে। যেমন যদি রিটেন এবং ভাইভা হয় তাহলে সাধারণত 1:5 রাখে, আর শুধু ভাইভা হলে 1:3 রাখে। তবে একটা পজিশনের জন্য সাধারণত 5, 7, 8 জনের মতো রাখে। এমনকি 3টা পরীক্ষার জন্য 9, 10, 12 জনের মতো এরকম রাখে। 1:3 যদি রিটেন হয় তাহলে তো বললাম যে 3 জনের জন্য হয়তো 1:5 হিসেবে 15 জন রাখবে রিটেনের জন্য। সেখান থেকে হয়তো 1:3 3টা পজিশনের জন্য 9 জন রাখবে, এরকম রাখে। তাইলে দেখেন যে 50টা সিভি কিন্তু এইচআর পাঠাইছে, সেখান থেকে সে যাচাই বাছাই করে হয়তো 5টা পজিশন যদি আমি ধরি, 5+25 হয়তো সর্বোচ্চ 30টা সিভি সে পরীক্ষার জন্য সিলেক্ট করবে। তো 20 জন কিন্তু এখান থেকেই বাদ হয়ে গেল। এটা একটু মাথায় রাখেন যে এই আনলাকি যে 20 জন এরা কিন্তু বাদ হয়ে গেল। এখন এই যদি ভাইবা এবং রিটেন হয় তাহলে 30 জন থেকে রিটেন এবং ভাইবার মাধ্যমে যে সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পরে তারপরে রেফারেন্স চেক হবে। রেফারেন্স চেক হওয়ার পরে যদি সবকিছু ঠিক থাকে তারপরে একজন ব্যক্তি তখন চাকরিতে যোগদান করতে পারে। দেখুন এই মানে অনেকগুলো ধাপ কিন্তু পার হয়ে আসে। একটা হলো এইচআর প্রথমে লং লিস্ট করে, লং লিস্ট থেকে নিয়োগকর্তা শর্ট লিস্ট করে, তারপরে পরীক্ষা হয়। মানে প্রায় 3 ধাপে যাচাই বাছাই হওয়ার পরে তারপর কিন্তু একজন ব্যক্তি একটা পজিশনের জন্য নিয়োগ পায়। এখানে বেসরকারি চাকরিতে এই বিডি জবসের মাধ্যমে ডাক পাওয়া কিন্তু একটা ভাগ্যের বিষয়। যদিও এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর এক্সপেরিয়েন্স এগুলো ম্যাটার করে, কিন্তু আমি মনে করি যে মেইন বিষয়টা হলো আপনার লাক। আপনার লাক ভালো থাকলে আপনি একটা চাকরি পরীক্ষায় এপ্লাই করছেন, সেখান থেকে ডাক পেতে পারেন। এটা লাক আসলে 60%, আর 40% হলো আপনার এক্সপেরিয়েন্স, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, অন্যান্য বিষয় আরকি। এখন কি করে লাক আসলে মেইন ফ্যাক্টর, সেটা আমি ব্যাখ্যা করার জন্য যে আমি বর্তমানে যে চাকরিটা করতেছি সেই চাকরির যে বিষয়টা বা অ্যাপ্লিকেশনটা সেটাই আমি একটু বিবেচনা করব। দেখেন এখানে কিন্তু পজিশন ছিল একটা, এবং এই একটা পজিশনের জন্য কতজন অ্যাপ্লাই করেছে? 448 জন। এটা কিন্তু কম পড়েছে অ্যাপ্লিকেশন, কারণ এটা একটু স্পেশালাইজড কিছু রিকোয়ারমেন্টস ছিল, সেই জন্য কিন্তু এটাতে অনেক অ্যাপ্লিকেশন কম পড়েছে, কিন্তু আরো বেশি করে অ্যাপ্লিকেশন। আমি তারপরেও এটা স্ট্যান্ডার্ড ধরে নিলাম যে একটা পজিশনের জন্য 448 জন অ্যাপ্লাই করেছে, এবং দেখেন যে সিভি ভিউ হয়েছে কতজন? 46, মানে 10% এর মতো সিভি ভিউ হয়েছে। মানে 446-48 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 402 জনের সিভি দেখাই হয়নি, এইচআর দেখেনি, মাত্র 48 জনের সিভি এইচআর দেখেছে। তাহলে চিন্তা করেন যে 402 জনের মধ্যে আপনি থাকা সহজ নাকি 46 জনের মধ্যে থাকা সহজ? এখন এই 448 জন থেকে 46 জনের মধ্যে আসা কিন্তু আসলেই লাক। বরং এই 402 জনের মধ্যে থাকা কিন্তু এটা স্বাভাবিক, এটা নরমাল বিষয়। কিন্তু এই 46 জনের মধ্যে থাকা কিন্তু আসলেই একটা লাকের বিষয়। এখন এই লাকের বিষয়েও যদিও এটা আপনার উপর অনেকটা নির্ভর করে, কারণ একটা অ্যাপ্লিকেশন আপনি যখন করেন তখন আরকি ম্যাচিং পার্সেন্টেজ উপরে দেখা যায় আরকি। এই ম্যাচিং পার্সেন্টেজ যদি আপনার 10% এর মধ্যে থেকে থাকে, দেখেন এই যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে একটা টিক মার্ক দিয়ে যেটা আছে যে 10%, আপনি যদি টপ 10 এর মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার সিভি ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর এমনকি ডাকও পেতে পারেন। তারপরেও কিন্তু এটা বলা যায় না যে 10% মধ্যে থাকলেই আপনি ডাক পাবেন।
এখন আপনি অ্যাপ্লাই করার সময় কি করে এই যে এই 10% এর মধ্যে থাকতে পারেন বা আপনার সিভি ম্যাচিং প্রায় 100% হবে, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব। তাই আহ, আপনারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা মিস না করেন। তো আসা যাক যে এই 46 জনের মধ্যে কিন্তু ইন্টারভিউর জন্য প্রায় 7-8 জনকে ডাকা হয়েছিল আর কি। দেখেন ৮ জনের মতো আমি ধরে নিলাম যে ৮ জনের মতো ডাকা হয়েছিল, তাহলে কি পার্সেন্টেজ কিন্তু আরো কমে যায় যে 448 জনের মধ্যে কিন্তু মাত্র ৮ জন ভাইবা বা ইসের জন্য কল পেয়েছে। তাহলে চিন্তা করেন যে কতজন বাদ পড়ে গেছে ভাইবার কল পায়নি। প্রায় 440 জন কিন্তু তারা ইন্টারভিউর জন্য কলই পায়নি। তাহলে আপনি একটু চিন্তা করেন যে এই আপনি তো এই 440 জনের মধ্যে থাকবেন, এটাই তো স্বাভাবিক। বরং ৮ জনের মধ্যে আসা তো একটা লাকের বিষয়। এখন এই জন্য আসলে বিলিভার্স খুবই একটা আনসার্টেনিটি একটা বিষয় এবং এটা লাকের অনেকটা বিষয় যে আপনি ডাক পাওয়া একটা আপনার জন্য লাকের বিষয়। তাই এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই, চেষ্টা করে যেতে হবে। এটা যে প্রবাবিলিটির যে সূত্র সেই অনুযায়ী মানে কোনো এক সময় লাকে লেগে যাবে আর কি। দেখবেন যে অ্যাপ্লাই করতে করতে, আর আপনি যদি ম্যাচিং পার্সেন্টেজটা ঠিক রাখেন তাহলে দেখবেন যে অ্যাপ্লাই করতে করতে কোনো এক সময় আপনার লাকে লেগে গেছে, ইন্টারভিউর জন্য ডাক পড়ে গেছে আপনার। এটা হবে কোনো এক সময়, কিন্তু ম্যাচিং পার্সেন্টেজটা আপনার ঠিক রাখতে হবে। আর ওই যে যদি কোনো স্পেশাল ক্রাইটেরিয়া যদি কেউ থাকে, আর অনেক সময় দেখা যাচ্ছে যে এমনিও লাক ফেভার করে। ধরেন আপনার ম্যাচিং পার্সেন্টেজ হয়তো 10% নেই বা আপনি টপ 10 এর মধ্যে নেই, কিন্তু আপনি ডাক পেয়ে যেতে পারেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এইচআর হাতে যখন কম কাজ থাকে তখন ও সিভি গুলো দেখতে থাকে আর কি, র্যান্ডমলি দেখতে থাকে। তখন হঠাৎ করে কোনো একটা সিভি যদি ওর ভালো লেগে যায় তখন ও হয়তো এটা লং লিস্টে রেখে দেয়। লং লিস্ট থেকে যখন শর্ট লিস্টে যায়, নিয়োগকর্তারও হয়তো ভালো লাগে, তখন সে ওই ইন্টারভিউর জন্য সিভিটা রেখে দেয়। এইভাবে অনেক সময় ম্যাচিং পার্সেন্ট মানে টপ 10 এর মধ্যে না থেকেও আপনি ডাক পেতে পারেন, তবে সেটা খুবই কম ক্ষেত্রে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি ঘুরি ঘুরি অ্যাপ্লাই করতেছেন কিন্তু কেন ডাক পাচ্ছেন না। এটা অন্যতম কারণ এই আসলে মানে খুব কম সংখ্যক সিভি আসলে দেখা হয়। সেই জন্য আসলে আপনি ডাক পাচ্ছেন না। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, অ্যাপ্লাই করতে থাকেন। আশা করি কোনো এক সময় আপনারা ডাক পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।